আমরা একটু করি, শুরু করি আজকের ক্লাসটা। আজকের যেটা শুরু করবো তার আগে আমার একটা জিনিস দেখাই। লাস্ট ক্লাসে আমরা যে কোনো একটা প্রবলেম সলিউশন করেছি এরকম। ধরো বলছে যে আমাদের একটা স্যাম্পল স্পেস আছে, এখানে একটা প্রোডাক্টের মধ্যে হয় ডিফেক্টিভ অথবা নন ডিফেক্টিভ, এরকম আমি এট এ টাইম 3টা প্রোডাক্ট যদি ড্র করি, তাহলে তার আউটকাম স্যাম্পল স্পেস গুলো কিরকম হবে। স্যাম্পল স্পেস গুলো হবে হচ্ছে যে 3টাই কি হতে পারে, ডিফেক্টিভ হইতে পারে, এটা একটা। তারপরে দুইটা প্রথম দুইটা প্রথম দুইটা ডিফেক্টিভ, তারপর একটা নন ডিফেক্টিভ, অথবা প্রথমটা ডিফেক্টিভ, পরেরটা নন ডিফেক্টিভ, তারপরেরটা ডিফেক্টিভ, অথবা প্রথমটা নন ডিফেক্টিভ, তারপরেরটা ডিফেক্টিভ, তারপরেরটা ডিফেক্টিভ, অথবা এরকম হতে পারে প্রথমটা ডিফেক্টিভ, তারপরেরটা নন ডিফেক্টিভ, তারপরেরটা নন ডিফেক্টিভ, অথবা প্রথমটা নন ডিফেক্টিভ, তারপরেরটা ডিফেক্টিভ, তারপরেরটা নন ডিফেক্টিভ, অথবা প্রথমটা নন ডিফেক্টিভ, পরেরটা নন ডিফেক্টিভ, তারপরেরটা ডিফেক্টিভ, এবং এবং এবার কি হতে পারে 3টাই নন ডিফেক্টিভ। এই যে প্রোডাক্টটা, প্রথম কথা হচ্ছে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা বলতেছে হয় ডিফেক্টিভ, ডিফেক্টিভ অর নন ডিফেক্টিভ, ডিফেক্টিভ অথবা নন ডিফেক্টিভ। এখানে প্রোডাক্ট একটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আউটকাম হবে কি ডিফেক্টিভ এন্ড নন ডিফেক্টিভ। কিন্তু প্রোডাক্ট যদি কয়টা হয়, দুইটা হয়, তাহলে তার প্রোডাক্ট আউটপুট কয়টা হবে, ডিফেক্টিভ, 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 নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ, ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ। এটা যদি দুইটা হয়, আর যদি 3টা প্রোডাক্ট হয়, তাহলে আমার আউটকামটা এরকম। তাহলে এইটা যদি হয়, এখন আমাকে যদি বলে যে find the probability, find the probability at least two defective items. Find the probability at least two defective products. So two defective products হলে যদি X is the defective product হয়, তাহলে defective product এর সংখ্যা কত হবে? 0, 1, 2, 3। কারণটা কি, সর্বোচ্চ ডিফেক্টিভ হতে পারে 3টা। আবার এই ঘটনাটা যদি হয়, তাহলে একটাও ডিফেক্টিভ আসবে না, তাহলে X এর ভ্যালু কি হবে 0। আর এটা যদি হয়, তাহলে X এর ভ্যালু হবে 3। আর এটা যদি হয়, তাহলে X এর ভ্যালু হবে 2। এটা হলো x2, এটা x2, এটা x1, এটা x1, এটা x1, এটা x1। ধরে নিলাম x is the number of defective items বা প্রোডাক্ট। যাই হোক, তাহলে x এর ভ্যালু আমার সর্বোচ্চ কত হতে পারে, 0, 1, 2, 3। এখন আমাকে হচ্ছে probability at least কত, 2 defective। at least 2 defective হয়, probability of x is কি বলে সর্বোচ্চ, x is less than যখন 2 হবে, তারপর probability যোগ করতে হবে, probability of x is equal to 0 plus probability of x is equal to 2 plus 1 plus probability of x is equal to 2। অর্থাৎ at least হওয়ার কারণে less than 2 হওয়ার কারণে 0, 1, 2 তিনটেই যোগ করতে হবে। তাহলে 0, 1, 2 তিনটেই যদি যোগ করতে হয়, তাহলে আমি probability of x is equal to 0 এর মান কত বের করব। probability of x is equal to 0 এর মান বের করতে হবে। এখানে টোটাল আউটকাম কয়টা আছে, এখানে টোটাল আউটকাম আছে 8টা। এভারেবল আউটকাম 0, অর্থাৎ একটা ডিফেক্টিভ নয়, এরকম আইটেম কয়টা আছে, এরকম আইটেম হচ্ছে একটা। তো 1/8 is the probability of x is equal to 0। এবার probability of
বের করতে হবে। এটা যদি বের করতে চাই তাহলে কি হবে, আমাকে প্রথমে দেখতে হবে টোটাল আউটকাম কয়টা, স্যাম্পল স্পেস কয়টা আছে, 8টা। ফেভারেবল আউটকাম দ্যাট ইজ 1, একটা ডিফেক্টিভ আছে এরকম আইটেম কয়টা, একটা ডিফেক্টিভ আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে 3টা। তাহলে 3/8 হচ্ছে একটা ডিফেক্টিভ আইটেম। আবার স্যার একটু জোরে বললে ভালো হয়, শোনা যাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ কি বলে, এত জোরে কথা বলছে তাও শোনা যাচ্ছে না? হ্যালো। স্যার এটা শোনা যাচ্ছে। হ্যাঁ তো শোনা যাবে, শোনা যাবে, আমি জোরেই কথা বলতেছি। অনেক সময় নেটওয়ার্কের কারণে একটা আপ ডাউন হতে থাকে, এরপরে যদি শোনা না যায় তাহলে আসলে আর কিছু করার নাই, কারণ হেডফোন চেঞ্জ করেছি এবং হেডফোন অত্যন্ত দামি হেডফোন নিয়েছি, প্রায় 5,000 টাকা দামের হেডফোন নিয়েছি তোমাদের কারণে। এখন যদি বলো যে না শোনা যায় না তাহলে প্রবলেম, কারণ এটা টোটালি নেটওয়ার্কের একটু কারণে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি বলে তারপরে পরবর্তী প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2, x is equal to 2 that means এখানে টোটাল আউটকাম 8টা এবং x is equal to 2 তার মানে দুইটা ডিফেক্টিভ আইটেম আছে এরকম একটা, একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে 3 তো এই তিনটা যোগ করলে অর্থাৎ 1/8 প্লাস 1/8 প্লাস 3/8 প্লাস 3/8 is equals to 7/8. এই 7/8 is at least 2 defective eye products, এইটা হবে আমার প্রবলেম। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এই যে প্রবলেমটা সলভ করতে প্রথমে যে কাজটা করতে হয়েছে, প্রথমে আমাকে স্যাম্পল স্পেস তৈরি করতে হয়েছে, তারপরে স্যাম্পল স্পেস মানে তৈরি করাটাই হচ্ছে আমার এখানে মেইন কাজ। এখন এখানে আমি বলছি কয়টা, 3টা প্রোডাক্ট, এর প্রোডাক্ট যদি কয়টা হয়, 4টা হয়ে যায়, প্রোডাক্ট কয়টা হয়, 4টা যদি হয়, 4টা যদি হয়, তাহলে এই স্যাম্পল স্পেস কিন্তু অনেক বড় হয়ে যাবে। কিরকম বড় হয়ে যাবে, হবে 2 টু দি পাওয়ার 4, এখানে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8, এখানে দুইটা যখন দুইটা ছিল তখন 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 4, আর যখন একটা ছিল 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 1, আপনি 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে দুইটা, এখানে 4টা, 3টার জন্য 8টা, 4টা যখন আমি কি করে 4টা প্রোডাক্ট তুলবো তখন 2 টু দি পাওয়ার 4, 5টা প্রোডাক্ট তুললে 2 টু দি পাওয়ার 5, এভাবে স্যাম্পল সাইজ কি হয়ে যাবে আস্তে আস্তে যতই বড় হবে প্রোডাক্টের সংখ্যা বাড়বে ততই স্যাম্পল সাইজটা বাড়তে থাকে। যখন স্যাম্পল সাইজটা খুব বড় হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আমরা এইভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি। এই ম্যানুয়ালি যেভাবে প্রবলেমটা সলভ করলাম এইভাবে প্রবলেমটা সলভ করতে পারি না। এইটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম হয়ে গেল, অর্থাৎ 3টা পর্যন্ত আমি কি করতেছি, বের করতে পারতেছি 6টা। অথবা আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যদি একটা সফটওয়্যার বুকে থ্রো করি তাহলে 6 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কয়টা পয়েন্ট আসবে, যদি দুইটা সফটওয়্যার এট এ টাইম থ্রো করি 6 টু দি পাওয়ার 2 তাহলে 36টা। এইবার যদি 3টা সফটওয়্যার বুকে এট এ টাইম থ্রো করি টু দি পাওয়ার 3 তার মানে কি, এবার কত, 36, 36 গুণন 6, হিউজ অ্যামাউন্টের স্যাম্পল স্পেস তৈরি হবে, যেটা কি করেছে আমাদের পক্ষে এই অ্যামাউন্টটা, এই স্যাম্পল স্পেসটা তৈরি করাও সম্ভব না এবং আমাদের প্রবলেমটা সলভ করা আমাদের জন্য কঠিন। তো এই যে ডিফিকাল্টিস, এই ডিফিকাল্টিসটা ইগনোর করার জন্য আমরা কি করি, এই ডিফিকাল্টিসটা ইগনোর করার জন্য আমরা আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ইউজ করি, আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। সেই ডিস্ট্রিবিউশনগুলো এখানে আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে এই যে the following are important probability distribution, এখানে তখন আমরা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো আমরা কি করি, ইউজ করি। একটা হচ্ছে বাইনোমিয়াল, একটা হচ্ছে পয়সন, একটা হচ্ছে হাইপারজিওমেট্রিক, নরমাল, আরো ডিস্ট্রিবিউশন আছে যেমন এক্সপোনেনশিয়াল আছে, তারপরে লগ নরমাল আছে, মানে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন। এখানে মেইনলি আমরা এই প্রথম দুইটা আলোচনা করব, এই দুটো ডিসকাস করব আর লাস্টেরটা ডিসকাস, এই 3টা ডিস্ট্রিবিউশন নিয়ে এখানে আমরা আলোচনা করব। মাঝখানে একটা হাইপারজিওমেট্রিক আমাদের আপাতত দরকার নেই, আরো ডিস্ট্রিবিউশন আছে। এই প্রথম দুইটা হচ্ছে ফর হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য, সরি কোয়ালিটি বলে ডিসক্রিট ভেরিয়েবলের জন্য, ডিসক্রিট ভেরিয়েবল, আর লাস্টেরটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল।
কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য, ঠিক আছে। অর্থাৎ বাইনোমিয়াল, পয়সন এগুলো হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। আমরা এখানে ভেরিয়েবল দুটো আলোচনা করছি, একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এখানে প্রথম দুইটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবলের জন্য আর থার্ডটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। অর্থাৎ এইটা একটা, এই ডিস্ট্রিবিউশন গুলো একটা হচ্ছে ফর্মুলার মতো। আমরা কি করব, ওই প্রবলেমটাকে যে খেয়াল করব যেটা আসলে কোন ডিস্ট্রিবিউশনে ফেলানো যায়। এটা কি বাইনোমিয়ালে ফেলানো যায়, নাকি পয়সনে ফেলা যায়, নাকি নরমালে ফেলানো যায়। অর্থাৎ আমরা ওই প্রবলেম দেখে গেস করব এটা কোন ডিস্ট্রিবিউশন এখানে অ্যাপ্লাই করব। আমরা অনেক সময় ফর্মুলা ইউজ করি যে কোথায় a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করব, বা কখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করব, অথবা কখন a প্লাস b টু দি পাওয়ার 4 এর সূত্র ইউজ করব, অথবা a প্লাস b কিউব সূত্র ইউজ করব, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ইউজ করব, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। মানে প্রবলেম থেকে আমরা বলি কি এই সব ফর্মুলাগুলো ইউজ করি। সিমিলারলি এখানে আমরা প্রবলেম থেকে এখানে ডিস্ট্রিবিউশন কোনটা ইউজ করব, বাইনোমিয়াল, পয়সন নাকি নরমাল। প্রথম শর্ত হচ্ছে যদি বুঝতে পারি যে ভেরিয়েবলটা ডিসক্রিট ভেরিয়েবল, তাহলে আমরা হয় বাইনোমিয়াল করব না হয় পয়সন করব। আর যদি ধরে নিই যে না ভেরিয়েবলটা আমাদের আইডেন্টিফাই করতে পারলাম এটা হচ্ছে কি বলে কন্টিনিউয়াস ভেরিয়েবল, তখন আমরা হচ্ছে এটা নরমাল ডিস্ট্রিবিউশন। আমরা এখন থেকে আসলে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি জিনিস এবং কোন শর্তের ভিত্তিতে আমরা এই ডিস্ট্রিবিউশন থেকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন লিখব। প্রথমে দেখেন the number of x success in n Bernoulli trials is called a binomial random. Number of x success in Bernoulli trial is called a binomial random. The probability distribution of this discrete random variable, বলছিলাম যে এটা কিসের কার ভেরিয়েবল, ডিসক্রিট। যদি ভেরিয়েবলটা কি হয়, ডিসক্রিট হয়, ভেরিয়েবলটা ডিসক্রিট হলে তখন আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। and its values will be denoted by b of, আমরা এটাকে এইভাবে এক্সপ্রেশন করি, b of, b তে হচ্ছে বাইনোমিয়াল, x হচ্ছে র‍্যান্ডম ভেরিয়েবল, n আর p, n একটা প্যারামিটার, p আর একটা প্যারামিটার। অর্থাৎ a এবং n এবং p এর মান যদি আমরা জানতে পারি তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি করা যাবে, সলিউশন করা যাবে। since they depend on number of trials, that is the number of trials is n, আর the probability of success, this is the probability of p. ট্রায়ালের সংখ্যা আর probability of success এর সংখ্যা, এই দুইটা জিনিস যদি আমরা জানা থাকে তাহলে ইজিলি আমি কি করি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাহায্যে ওই প্রবলেমটা সলভ করতে পারি। সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফরম্যাটটা কেমন, ফরম্যাটটা হচ্ছে এইটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। আমরা ইন্টারমিডিয়েটের দ্বিপদী উপপাদ্য করে এসেছি না, এই দ্বিপদী উপপাদ্যের মধ্যে ফরমেশন যে p of x, np, that is ncx p to the power x q to the power n minus x, এখানে x এর ভ্যালু হচ্ছে 0 1 up to n। এখন q এর মান আমরা যদি p এর মান আমরা জানি তাহলে q is equal to 1 minus, অর্থাৎ n এর মান জানা থাকলে, এখানে n এর মান জানা থাকলে p এর মান জানা থাকলে অটোমেটিক্যালি আমি এই প্রবলেম এই ফর্মুলার সাহায্যে আমি এটা সলভ করতে পারি। So this is the probability mass function of the binomial distribution. এটাকে বলা হয় probability mass function of the binomial। এবং যে কোনো probability distribution এক্সপ্রেস করার ক্ষেত্রে অবশ্যই যে ভেরিয়েবলটা থাকে সেই ভেরিয়েবলটার এখানে অবশ্যই কি থাকতে হবে, এক্সপ্রেশন দেওয়া হবে, ভ্যালুগুলো রেঞ্জগুলো দেওয়া হবে। এই দেখো 0 1 2 3, এখানে কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম যে x is এরকম হতে পারে গ্রেটার দেন বা n, অর্থাৎ x এর মান গ্রেটার দেন n এর থেকে বড়, অথবা x is less than n, অথবা আমরা এটা লিখি 0 less than equal x less than equal n। অর্থাৎ এটা লিখতে এইটা যখন এই 0 less than equal to x less than equal to n, এইটা যখন আমরা লিখতে তখন এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। কারণ 0 1 2 3 4 এরকম স্পেসিফিক কোনো ভ্যালু না, 0 থেকে n পর্যন্ত, 0 থেকে n পর্যন্ত 0 মান 0.1 0.2 0.12 এরকম অসংখ্য ভ্যালু এটার মধ্যে। এটা যখন আমরা ডিফাইন করব তখন অসংখ্য ভ্যালু আছে, বাট আমি যখন স্পেসিফিক ভাবে বলে দেব x এর মান x এর মান 0 1 2 3 4 5 6 7 up to n, that is the individual point, একটা ভ্যালু x এর নির্দিষ্ট করে পয়েন্ট করব, এটাকে বলা হয় ডিসক্রিট। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এরকম রেঞ্জ দাও।
The binary distribution was discovered by James Burnley 1654 থেকে 1700 in the year 1700 সালে সে কি করছে এই জেমস বার্নলি বাইনারি ডিস্ট্রিবিউশনটা আবিষ্কার করেছে। Strictly speaking, the Bernoulli process must process the following properties. অর্থাৎ একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা বার্নলি প্রসেস হতে গেলে কতগুলো শর্ত বা প্রপার্টিজ মেইনটেইন করতে হবে। এই নাম্বার 1, the experiment consists of fixed and repeated trials. That means কি এই n এর মানটা ফিক্সড হতে পারে। আমরা 5টা 10টা 15টা 20টা এরকম, নট ইনফিনিটি ফিক্সড, দ্যাট ইজ ফিক্সড বলা হয়েছে। হয় 10টা হতে পারে, n ইজ ইকুয়াল টু n এর মান কি হতে পারে, n ইজ ইকুয়াল টু 20 হতে পারে, n ইজ ইকুয়াল টু 10 হতে পারে, n ইজ ইকুয়াল টু 100 হতে পারে। এরকম আমরা কি করতে পারি ফিক্সড, বা n ইজ ইকুয়াল টু 25 হতে পারে, এরকম ফিক্সড হবে, n এর মানটা নির্দিষ্ট থাকতে হবে। ঠিক বলছে, the experiment consists of n repeated trials. Each trial এবং প্রত্যেক ট্রায়াল results in an outcome that may be classified as success or failure. অর্থাৎ এই যে প্রত্যেকটা ট্রায়ালে তার আউটকাম থাকবে আর রেজাল্ট থাকবে দুইটা, হয় সাকসেস না হয় ফেলিয়ার। যেমন এরকম एग्जांपल আমি যদি বলি স্টুডেন্টটা কি ছেলে না মেয়ে, প্রোডাক্টটা কি ডিফেক্টিভ না নন ডিফেক্টিভ, তারপরে হতে পারে যে কি করে সে কি দিনাজপুর বা দিনাজপুরের বাইরে, বা এরকম হতে পারে সে কি করে কি এর নাম অ্যানসারটা কি সঠিক অর রং, ইয়েস অর নো। এইরকম ভাবে দুইটা অ্যানসার যখন থাকবে প্রত্যেকটা রেজাল্টের সাথে এরকম কি থাকবে দুইটা অ্যানসার থাকবে, সাকসেস অর ফেলিয়ার। The probability of success denoted by P remains constant from trial to trial. এটা আরেকটা শর্ত, প্রত্যেকবার ট্রায়াল করার ক্ষেত্রে probability of success এর মান কি হবে কনস্ট্যান্ট থাকবে। যেমন একটা কয়েন আমি থ্রো করলাম, তার যেমন হেড এবং টেল আসার সম্ভাবনা 1/2, সিমিলারলি আরেকজন স্টুডেন্টও যদি আরেকটা কয়েন টস করে সেই কয়েনেরও হেড এবং টেল আসার সম্ভাবনা 1/2। দ্যাট মিন্স কি হাফ, এই যতবারই আমি কয়েনটা টস করি না কেন প্রত্যেকবার সেই কয়েনের হেড অথবা টেল আসার সম্ভাবনা হচ্ছে 1/2। অথবা আমি যদি একটা কি বলে ডাইস অর্থাৎ সক্কার যদি থ্রো করি সেখানে 1 থেকে 6 যে কোনো একটা আসার সম্ভাবনা 1/6, এক আসার সম্ভাবনা 1/6, 6 আসার সম্ভাবনা 1/6। এরকম আরেকজনও যদি এটা থ্রো করে তার ক্ষেত্রেও কি হবে একই রকমই হবে, যে ওই ডাইটা যে কোনো একটা ফিট আসার সম্ভাবনা 1/6। যেমন একটা তুমি হচ্ছে বাচ্চাকে সিলেক্ট করতেছো, একটা শিশুকে সিলেক্ট করতেছো, শিশুটা জেন্ডার কালেক্ট চিহ্ন করতেছো যে কি মেল না ফিমেল, যে কেউ ক্ষেত্রে হয় মেল হওয়ার সম্ভাবনা না হলে ফিমেল হওয়ার সম্ভাবনা। এটা যতবারই আমি এটা ট্রাই করি না ততবারই এটা কি হবে ঠিক হবে। এন্ড 4 নম্বর বলছে যে দা রিপিটেড ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। একটা ট্রায়ালের সাথে আরেকটা ট্রায়াল যদি করি সেটা আরেকটার উপর কি করবে না নির্ভরশীল হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। যেমন তুমি একটা কয়েন টস করলো, আমি একটা কয়েন নিয়েছি, একটা টাইমে যদি দুইটা কয়েন কেউ টস করে তাহলে আমি একটা হেড করলে তোমারটাও যে হেড করবে এরকম কোনো কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই, কারণ এটা হতেই পারে। ঠিক আছে, আবার ডিপেন্ডেন্ট কখন হবে, ধরো তোমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, আমি যখন প্রথম একজন স্টুডেন্ট সিলেক্ট করব দ্যাট মিন্স তার প্রবাবিলিটি হচ্ছে 1/50। দ্বিতীয় আরেকজন যখন স্টুডেন্ট সিলেক্ট করতে যাব তখন একটা ডিপেন্ডেন্ট কেস হবে যদি আমি প্রথম জন সিলেক্ট করার পরে ওই ক্লাসে ফেরত না দিই। ধরো ওই ক্লাস থেকে বের করে নিয়ে আসলাম, তার মানে ওই ক্লাসের সংখ্যা স্টুডেন্ট সংখ্যা এখন রইল কত, এখন 49, তার মানে দ্বিতীয়বার সিলেক্ট করতে যায় তার প্রবাবিলিটি কত 1/49 হবে। তাহলে প্রথমটার উপর কি হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে, অর্থাৎ ডিপেন্ডেন্টটা কি রকম যে সেটা আমি ওই ক্লাসে ওই গ্রুপে ফেরত দিচ্ছি কি দিচ্ছি না, যদি ফেরত দেই তাহলে ডিপেন্ডেন্ট হবে না, আর যদি না দেই তাহলে সেটা ডিপেন্ডেন্ট হবে। সো এরকম কথা বলেছে প্রত্যেকটা ট্রায়াল কি হবে ইন্ডিপেন্ডেন্ট। এই চারটা প্রধান অ্যাজাম্পশন বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাজাম্পশন। এইটা বলতে পারে রাইট ডাউন দা অ্যাজাম্পশন অফ binomial process বা Bernoulli process. Write down the assumption of binomial or Bernoulli process. Assumption এটাকে বলা হয় assumption। ঠিক আছে, এই assumption গুলো কোশ্চেন করে write down the assumption of Bernoulli process or
বাইনোমিয়াল প্রসেস। তখন এই চারটা জিনিস লিখতে এবং এই চারটা দেখেই প্রবলেমটা আমার এই চারটা মনে রেখে প্রবলেমটা যে কোনো প্রবলেম সলভ করতে গেলে এই চারটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, এই চারটার সাথে মিল আছে। যদি মিল থেকে যায় তাহলে আমরা এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব। এখানে আর কিছু এক্সাম্পল আছে, বলছে দেখো যে এই যে ফাংশন এটা অলরেডি আমরা করে আসছি, তারপরে আমি আরেকবার রিপিট করছি, পি অফ এক্স দ্যাট ইজ এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তার মানে কি আমরা কিন্তু ডিস্ট্রিবিউশনের এফ অফ এক্স ইজ শর্ত তিনটা করছিলাম, সেই শর্ত কিন্তু ওখানে লেখা আছে এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তারপরে সাম অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1। এই জিনিসগুলোই কিন্তু এখানে বলা আছে। এই যে বাইনোমিয়াল এফ অফ এক্স অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এক্স এর ভ্যালু, এন এর ভ্যালু, পি এর ভ্যালু, টি এর ভ্যালু বসানোর পরে অলওয়েজ এই মানগুলো কার থেকে বড় হবে, 0 থেকে বড় হবে, অর্থাৎ কখনোই নেগেটিভ মান হবে না। 0 সমান হতে পারে কিন্তু নেগেটিভ মান হবে না, এইটা একটা শর্ত। দ্বিতীয় বলছে কি যে সাম অফ পি অফ এক্স অর্থাৎ এই বাইনোমিয়াল ফাংশনটাকে এই ফাংশনটাকে যদি এক্স এর যতগুলো ভ্যালু থাকবে প্রত্যেকটা ভ্যালুর সাপেক্ষে যদি যোগ করি তাহলে সব যোগফল হবে হচ্ছে 1, দ্যাট ইজ কি p প্লাস q টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1। এটার মানটা হচ্ছে p প্লাস q ইজ ইকুয়াল টু আমরা জানি p প্লাস প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলিয়ার যোগ করলে অলওয়েজ মানটা 1 হবে, এজন্য এর মানটাও কি হবে 1। এবার বলছে প্রপার্টিজ অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা আরেকটা কোশ্চেন করবে, রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রপার্টিজ গুলো কি কি সেটা হচ্ছে the total probability of the events will be unity, that is sum of px is equal to 1, যেটা আমরা কিছুক্ষণ আগে থেকে আসলাম যে sum of px is equal to 1. The binomial distribution probability student has two parameters, এখানে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে p। n is the number of trial, p is the probability of success। অর্থাৎ এই দুইটা এই যে প্যারামিটারের কথা বলছে, প্যারামিটার বলতে বোঝানো হচ্ছে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে এই প্যারামিটারের মানগুলো জানা থাকতে হবে, প্যারামিটারের মানগুলো জানা না থাকলে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তো এখানে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে এনপি, নাম্বার অফ ট্রায়াল সংখ্যা জানতে হবে এবং প্রবাবিলিটি অফ সাকসেসটা জানতে হবে। এই দুইটা যদি জানা থাকে তাহলে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা সলভ করতে পারবো। দ্য মিন এন্ড দ্য ভেরিয়েন্স অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিন কত, মিনটা হচ্ছে এন আর পি, অর্থাৎ এই প্যারামিটার এন আর পি এই গুণ করলে যা পাবো সেটাই হচ্ছে তার মিন এভারেজ ভ্যালু। আর এনপি কিউ অর্থাৎ এন পি আর হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিউর কিউ, এই তিনটা যদি গুণ করি তাহলে সেটা হবে হচ্ছে ভেরিয়েন্সের সময়, অর্থাৎ একটা পাবো মিউ পাবো আর একটা পাবো এস স্কয়ার পাবো বা সিগমা স্কয়ার। ঠিক আছে, এই মিউ হচ্ছে মিন আর সিগমা স্কয়ার হচ্ছে ভেরিয়েন্স। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ এ সিমেট্রিক্যাল, that is p এবং q is equals to half, অর্থাৎ probability of success and probability of failure যদি দুটোই মানে হাফ হয়ে যায় তাহলে ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক হবে। আমরা স্কিউনেস কার্ভেসিসে পড়ে আসছি সিমেট্রিক, তারপরে পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটা পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড না সিমেট্রিক। যদি probability of success এর মান হাফ হয় তাহলে হবে সিমেট্রিক, যদি probability of success এর মান হাফের থেকে ছোট হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা হবে পজিটিভলি স্কিউড। আর যদি probability of সাকসেসের পরিমাণ হাফের থেকে বড় হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা হবে হচ্ছে নেগেটিভ। এগুলো হচ্ছে তার প্রপার্টি। এখানে স্কিউনেস কত, স্কিউনেস এর মান দেওয়া আছে, দ্যাট ইজ দ্য স্কিউনেস কার্টোসিস, দিস ইজ দ্য কার্টোসিস। এন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ট্রায়াল n ইনক্রিজেস, অর্থাৎ n এর মান যদি ইনফাইনাইট পর্যন্ত হয়, বিটা 1 টেন্ডস টু 0, বিটা 2 টেন্ডস টু, বিটা 1 টেন্ডস টু 0, দ্যাট ইজ দ্য স্কিউনেস। স্কিউনেস এর মান 0 হলে ডিস্ট্রিবিউশনটা নরমাল হয়ে যায়। আর বিটা 3 টেন্ডস টু 3, কার্টোসিস এর মান 3 হলে অর্থাৎ এটা ডিস্ট্রিবিউশনটা মেসোকার্টিক বা নরমাল হয়ে যায়। এটা আমরা স্কিউনেস কার্টোসিসে এই দুটো জিনিস দেখে এসেছি। এখানে কিছু শর্ত আছে যে কখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে অন্য কোনো ডিস্ট্রিবিউশন হতে পারে, যেমন when n tends to infinity, অর্থাৎ নাম্বার অফ ট্রায়ালটা অসংখ্য n ইনফিনিটি পর্যন্ত, এবং p tends to 0, প্রবাবিলিটি অফ সাকসেসের মানটা কোথায় 0 এর কাছাকাছি, 0 থেকে, তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন tends to পয়সন ডিস্ট্রিবিউশন। তখন আমরা সেখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। আবারও খেয়াল করছি, কোনো একটা ডিস্ট্রিবিউশন দেখতে যাচ্ছি যে ডিস্ট্রিবিউশনটা সব কিছু বাইনোমিয়ালি ফলো করছে, কিন্তু খেয়াল করে দেখলাম যদি নাম্বার অফ ট্রায়ালের সংখ্যাটা ইনফিনিটি পর্যন্ত যায় আর প্রবাবিলিটি অফ সাকসেসটা 0 এর কাছাকাছি হয়, তাহলে আমরা সেখানে বাইনোমিয়াল ইউজ না করে ইউজ করব হচ্ছে পয়সন। আবার n টেন্ডস টু ইনফিনিটি, n এর মান ইনফিনিটি, p ইকুয়ালস টু q, অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস
and probability of failure দুটোই যদি সমান হয়ে যায় তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সেখানে ইউজ না করে আমরা সেখানে নরমাল, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে কখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ না করে পয়সন করব, কখন বাইনোমিয়াল ইউজ না করে নরমাল করব। সেই দুটো শর্ত হচ্ছে একটা when n tends to infinity p tends to 0, অর্থাৎ n এর মান খুব বড় p এর মান probability of success খুব ছোট, তখন পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করব। আর যখন n এর মান খুব বড় p equals to q, p এবং q probability of success এবং probability of failure সমান, তখন আমরা বাইনোমিয়াল ইউজ না করে নরমাল ইউজ করব। আবার এই সমান কিন্তু n এর মান ছোট তাহলে কিন্তু বাইনোমিয়াল ইউজ করব, n এর মান ছোট p এর মানও ছোট তাহলেও কিন্তু আমরা বাইনোমিয়াল ইউজ করব। অনলি বলছে n tends to infinity, n এর মান খুব বড়, অর্থাৎ n এর মান খুব, এখানে n এর মান ছোট এবং বড় বলতে কি বোঝাবে, কত n এর মান কত হলে এটাকে ছোট বলবো আর n এর মান কত হলে এর থেকে বড়। সাধারণত স্ট্যাটিস্টিক্যালি আমরা ধরি n is less than equals to 30 যদি হয়, that is the sample size is small, sample size is small, যদি n এর মান 30 এর চেয়ে কম হয় তাহলে এটাকে স্মল বলবো, আর যদি 30 এর চেয়ে যতই বড় হবে এটাকে আস্তে আস্তে আমরা লার্জের দিকে। এখানে আরেকটা জিনিস আছে যে আমরা মিন বলে আসলাম, মিনটা কিভাবে বের করেছি, এই যে মিন ইজ ইকুয়াল টু n টু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিভাবে এটা আসে এটা ছোট্ট করে এক্সপ্লেনেশন। সিমিলারলি ভেরিয়েন্সটা কিভাবে npq হয় সেটাও এখানে দেখানো। তো এই ড্রাইভেশন আমার দরকার নাই, আমার জাস্ট এই মিনটা কত এটা মনে রাখা আর ভেরিয়েন্সটা কত এটা মনে রাখলে। এখানে একটা জিনিস ছোট্ট একটা জিনিস করে দেওয়া আছে যে শো দ্যাট মিন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিন ইজ গ্রেটার দ্যান ভেরিয়েন্স, অর্থাৎ মিন বলছে এনপি আর ভেরিয়েন্স বলছে এনপিকিউ। সাধারণত আমরা কি করি বলছে এইটা হচ্ছে গ্রেটার, এটা হচ্ছে বড় হবে, এটা হবে ছোট। এটা কেন ছোট? আমরা তো জানি যে কোনো কিছুর সাথে গুণ করলে সেই জিনিসটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, বাট এখানে যে গুণ করলে মানটা ছোট হচ্ছে এই কারণটা হচ্ছে এটা পি এবং কিউ এর মান অলওয়েজ ফ্র্যাকশন আকারে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মান ফ্র্যাকশন, তাহলে কোন একটা সংখ্যাকে যদি ফ্র্যাকশন দ্বারা গুণ করি তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। যে কারণে এটা, এবং এটাও সেটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা দেওয়া আছে যে মিন ইজ গ্রেটার দ্যান দা ভেরিয়েন্স। এখানে দেখে একটা एग्जांपल আছে, এই एग्जांपलটা ধরলে আরেকটু ক্লিয়ার বলে দেব। বলছে determine the probability distribution of the number of female calves in 3 consecutive calving। আমরা কিন্তু এই एग्जांपलটা আগেও করে আসছি, সেটা একরকম ভাবে করছি, এখানে আরেক রকম ডিস্ট্রিবিউশন ইউজ করে করব। বলছে determine the probability distribution of the number of female calves, number of কি female calves in 3 consecutive calving, পরপর 3টা কালভিং এর ক্ষেত্রে ফিমেল কালভের ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। assume that only a single calf is possible at each calving and that the probability of having a female in a single calving is 0.5। তার মানে কি এখানে probability of p is equal to 0.5, q এর মানও কিন্তু 0.5, দুটোই কিন্তু সমান। এখানে একটা শর্ত বলা ছিল যে প্রপার্টিস এর মধ্যে কি বলছে, p equals to q, n tends to infinity, then we use normal distribution। তাহলে এই শর্তটাকে এখানে ফুলফিল করছে যে p is equal to 0.5, q is equal to 0.5, that means p is equal to q, এটা কিন্তু অলমোস্ট সমান বাস সমান, বাট n এর মান এখানে n is equals to বলছে 3 consecutive, that means n is equal to n is equal to 3, অর্থাৎ ট্রায়াল সংখ্যা যে 3, এই ট্রায়াল সংখ্যা 3 কি, এটা কি লেস দ্যান less than 30, so that's why n এর মান ছোট হওয়াতে এখানে আমরা কি ইউজ করতে পারবো না, নরমাল ইউজ করতে পারবো না। তাহলে আমাকে এখানে বাইনোমিয়াল ইউজ করব। এখন বাইনোমিয়াল ইউজ করতে গেলে সেখানে অ্যাজাম্পশন গুলো খেয়াল করি। প্রথম অ্যাজাম্পশন ছিল নাম্বার অফ রিপিটেড ট্রায়াল আর ফিক্সড, তাহলে ট্রায়াল সংখ্যাটা ফিক্সড কত, 3টা, দ্যাট ইজ ফিক্সড। probability of success q, probability of outcome q, হয় সাকসেস এবং ফেলিয়ার বলা আছে p এবং q, হয় কি হবে মেল হবে না হয় ফিমেল হবে, তার মানে এখানে আউটকাম দুটো, হয় সাকসেস না হয় ফেলিয়ার। আমরা যেহেতু ফিমেলকে ধরছি তো ফিমেল ইজ দ্য সাকসেস, যদি মেল হয় তাহলে সেটা হচ্ছে ফেলিয়ার হবে। তো এখানে আউটকামও দুইটা। আর থার্ড নাম্বার বলছে ট্রায়াল টু ট্রায়াল,
বলছে প্রায়োর টু ট্রায়াল প্রবাবিলিটি কি হবে, চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। তাহলে কনস্ট্যান্ট থাকে। এবং প্রথম আমি যদি চিন্তা করি, প্রথম কালভিং এর ক্ষেত্রে চিন্তা করি, প্রথম কালভিং এর ক্ষেত্রে কালসটা কি হবে, মেল আর ফিমেল। তার মানে প্রবাবিলিটি দুইটাই, আউটকাম দুইটাই। আউটকাম যদি দুইটা হয় তাহলে প্রবাবিলিটি অফ মেল হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফিমেল হওয়ার সম্ভাবনা সেম থাকবে। যদি দ্বিতীয়টা নিয়ে চিন্তা করি সেক্ষেত্রেও একই হবে, তৃতীয়টা সেক্ষেত্রেও একই হবে। তার মানে কি প্রত্যেকটা ট্রায়ালের ক্ষেত্রে প্রবাবিলিটিটা কি আনচেঞ্জড আছে, কনস্ট্যান্ট অবস্থায় আছে। তো 3 নম্বর শর্ত পর্যন্ত এখানে কি রাখতে হবে। 4র্থ নম্বর শর্ত বলছে যে কন্ডিশন বলছে যে ট্রায়াল টু ট্রায়াল কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এখন ইন্ডিপেন্ডেন্ট এর কথা বলছে কি, যখন প্রথম কালভিং এটা যদি ফিমেল হয়, তৃতীয় কালভিং সেটা কি ফিমেল হবে বা মেল হবে, এরকম কি কোনো শর্ত আছে? শর্ত নাই, আর মেলও হতে পারে ফিমেল হতে পারে। তার মানে কি এখানে প্রত্যেকটা ট্রায়াল টু ট্রায়াল আলাদা আলাদা কি আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে। আমাদেরকে বের করতে বলছে ডিটারমাইন দা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ দা ফিমেল কালভিং। আমরা ধরে নিলাম যে ফিমেল কালভিং বলছে the random variable y is the defined as the number of female calves in 3 consecutive calves. Possible outcomes কত কত হবে তাহলে? Possible outcome হবে 0, 1, 2, 3। যেহেতু n এর মান 3 তাহলে এখানে সর্বোচ্চ n এর মান 3 হবে। আর কি হতে পারে, 0 কখন হবে, যদি তিনটা কালভিং এর একটাও কি না হয়, ফিমেল না হয়, সেক্ষেত্রে x y এর মান কি হবে, 0। একটা ফিমেল হলে, তিনটার মধ্যে একটা ফিমেল হলে ওয়াই এর মান 1, তিনটার মধ্যে দুইটা ফিমেল হলে সেক্ষেত্রে এক্স এর মান 2, তিনটার মধ্যে তিনটা যদি ফিমেল সেগুলো এক্স এর মান। এইভাবে আমার কি হবে, এক্স এর ভ্যালুগুলো, পসিবল আউটকাম গুলো আসতে পারে। তাহলে আমাকে কি বলতেছেন, যেখানে 0 এর জন্য প্রবাবিলিটি কত, 1 এর জন্য প্রবাবিলিটি কত। আমাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে এক্স এর যে ভ্যালুগুলো আছে এখানে, এক্স এর কি কি ভ্যালু আছে, সরি ওয়াই এর যে ভ্যালুগুলো আছে, ওয়াই এর কি আছে 0, তারপরে আছে 1, তারপরে আছে কি 2, আর একটা আছে কি 3। তাহলে আমাকে অবশ্যই এফ অফ ওয়াই বা পি অফ ওয়াই বের করতে হবে, এফ অফ ওয়াই বা পি অফ ওয়াই। তাহলে 0 এর জন্য প্রবাবিলিটি কত, 1 এর জন্য প্রবাবিলিটি কত, 2 এর জন্য প্রবাবিলিটি কত, 3 এর জন্য প্রবাবিলিটি কত। অর্থাৎ 0 ফিমেল কালভ হবে তার সম্ভাবনা কত, একটা ফিমেল কালভ হবে তার সম্ভাবনা কত, দুইটা ফিমেল কালভ হবে তার সম্ভাবনা কত, তিনটা ফিমেল কালভ হবে তার সম্ভাবনা কত। এই যে ডিস্ট্রিবিউশনটা বের করা, এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এইটা আমাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এইটা ফাইন্ড আউট করতে হবে, তার মানে 0 এর প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে আমার এখানে দুই প্রসেস, আমি কিন্তু আগেও একটা বলছি যে আমি এখানে স্যাম্পল স্পেসের সাহায্যেও বের করতে পারি। তাহলে আমি বলছি না, এখানে আমি স্যাম্পল স্পেস ইউজ করব না, আমি binomial distribution ইউজ করব। সো দ্য ডিস্ট্রিবিউশন ইজ binomial উইথ p is equal to 0.5, যেহেতু প্রবাবিলিটির মান দেওয়া আছে, n এর মান 3, দ্যাট ইজ ট্রায়াল এর মান 3 দেওয়া আছে। সো ডিস্ট্রিবিউশনটা কি, প্রবাবিলিটি অফ y is equal to ncx, দ্যাট মিন্স কি 3, n এর মান 3, আর এখানে x বলতে আমরা x এর পরিবর্তে y লিখেছি, আর কিছুই না। তো n 3cy p টু দি পাওয়ার y, আমরা ওখানে জানি p টু দি পাওয়ার x, আর q টু দি পাওয়ার n মাইনাস x, এখানে আমরা জানি q টু দি পাওয়ার 3 মাইনাস 1। সো y এর ভ্যালু 0, 1 টু আপ টু 3। দিস ইজ দ্য প্রবাবিলিটি mass function of the problem. The possible values with corresponding probabilities are presented given below. আমরা কিভাবে ভ্যালুগুলো বের করব। সো 0, এবার y এর মান একবার 0 বসাবো, যেহেতু y এর মান 0, সো 0 বসালে দিস ইজ দ্য প্রবাবিলিটি ফর 0। দিস যখন y এর মান 1 বসাবো, দিস ইজ দ্য প্রবাবিলিটি ফর 1। দিস যখন y এর মান 2 বসাবো, দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ 2। এন্ড যখন আমরা 3 বসাবো, দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ 3, y is 3। অর্থাৎ দেখেন, আমরা যদি বাই ম্যানুয়ালে করতাম তাও কিন্তু এই y এর মান, এটা আসতো কত 1/8, এটা আসতে কত 3/8, এটা আসতে কত 3/8, আর এটাও আসতে কিন্তু 1/8। সিমিলারলি এই মানগুলোই এর সাহায্যেও এসেছে। 1/8 মানে কি, একটাও ফিমেল কালভ নয়, কয়টার মধ্যে, 8টার মধ্যে। কিভাবে 8টা ধরতেছি, এর মান 3 আর কালভিং মেল আর ফিমেল, তার মানে টোটাল স্যাম্পল স্পেস হবে কত 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। সেই 8টার মধ্যে একটাও ফিমেল না, এরকম ঘটনা আছে একটা, যে কারণে 1/8। তিনটা
কি বলে একটা ফিমেল, এরকম ঘটনা আছে 3টা 8টার মধ্যে, এজন্য 3/8। 2টা ফিমেল আছে, এরকম ঘটনা আছে 3টা, তো 3/8। 3টাই ফিমেল আছে, এরকম ঘটনা আছে একটা, এজন্য 1/8। তো এইভাবেও আমরা করতে পারি, অথবা বাইনারি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করেও আমরা সেম প্রবলেমটা করতে পারি। তো দিস ইজ আওয়ার সলিউশন ডিস্ট্রিবিউশন। তো এখানে the sum of the probabilities all possible values is equal to 1, এটা যদি আমরা যোগ করি তাহলে 1 পাবো। and the expectation and variance of this distribution is, আমরা ভেরিয়েন্সটা কি বলবো, এটা ভেরিয়েন্স এভারেজ ভ্যালুর মান বের করতে পারবো, আবার ভেরিয়েন্সের মান আমরা এখান থেকে বের করতে পারবো। জাস্ট এইভাবে ইউজ করে আমরা মিন ভেরিয়েন্স পাবো। যদি আমাকে বলে ফাইন্ড দ্য মিন এন্ড ভেরিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা এইভাবে মিন আর ভেরিয়েন্স বের করব। এখানে সেম আরেকটা প্রবলেম আছে, in a citrus orchard it is found that 10% of them are affected by a particular disease. Obtain the probability that exactly 15 trees are affected out of 100 trees. আমাকে এখানে আমি আসলে কোন ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করব, এখানে বলা আছে কি কয়টা obtain the probability that exactly 15 trees, exactly কি 15 trees, তার মানে 15 টি affected out of 100 trees, তাহলে n is equal to এখানে 15। আর এখানে বলাই আছে যে পার্টিকুলার ডিজিজে 10% প্রত্যেকটা কি বলে ট্রি পার্টিকুলার ডিজিজে 10% কি হয় affected, 10% affected is the probability of success p, so n আর p ইউজ করে আমাকে সরি এখানে n এর মান হচ্ছে 100, n is equal to 100, p is equal to 0.01, and বলছে exactly probability of x is equal to 50 এর মান। স্যার শোনা যায় না? হ্যাঁ কি মান বোঝা যাচ্ছে না স্যার? মাইক্রোফোন হয়তো বা সরে গেছে স্যার, শোনা যায় না। না না এখানে মাইক্রোফোন হাতের কিছু নেই, ব্লুটুথ মাইক্রোফোন ডিভাইস, এখানে কথা বলতে দেখেন 10 গ্রুপ থেকে কথা বলবো একই সাউন্ড। স্যার কথা ক্লিয়ার আসতেছে না। তাহলে নেটওয়ার্কের প্রবলেম বলছি তো, প্রবলেম এখন একটাই হতে পারে, যদি নেটওয়ার্কটা সমস্যা করে তাহলে সাউন্ড আপ ডাউন হতে পারে, তাছাড়া আর কোনো মানে আমার কাছে আর কোনো সলিউশন নেই। কারণ আমি এখন নিয়েছি ব্লুটুথ হেডফোন নিয়েছি এবং বললাম তো 5000 টাকা দিয়ে কিনেছি, দ্যাট মিনস এখানে আমি যদি ডিভাইস থেকে 10 হাত দূরেও থাকি তাও কথা ক্লিয়ার শোনা যাবে, ঠিক আছে? যেটা সর্বোচ্চ সার্ভিস দেওয়া দরকার সেটি করি, এখন একটাই সার্ভিস হতে পারতেছি না, নেটওয়ার্কের সাথে পারতেছি না। নেটওয়ার্কের জন্য আমি কি করতে পারি, এই মাঝে মধ্যে একটু আপ ডাউন হবে, ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, বাইনারি ডিস্ট্রিবিউশনের প্রবলেমগুলো সলভ করতে পারি। সিমিলারলি এখানে আমরা আজকে কোয়েশনটা আলোচনা করে শেষ করে দেব, নেক্সট দিন আমরা নরমাল, কারণ নরমালটা আমাদের একটু বড় এবং সেটা বেশ কিছু প্রবলেম আমাদের করতে হবে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো কোয়েশনটা ছোট এবং এটাও সিমিলারলি কোয়েশন এক্সপেরিমেন্ট। So the experiment yielding numerical values of random variable x is the number of outcomes occurring during a given time interval or in a specific region are called quotient experiment. Example: the number of telephones per hour rejected by office, the number of days school is closed due to snow during winter, the number of postponed games due to rain during a baseball, the number of field mice per acre, the number of bacteria in a given culture, the number of typing errors per page. অর্থাৎ এই যে না কি বলে বলতেছি যে বাইনারি কোয়েশন ডিস্ট্রিবিউশনের এক্সাম্পলগুলো আসলে কোনগুলো? প্রথম শর্ত হচ্ছে একদম খুব সহজে যেটা বোঝার উপায় যে যেখানে প্রবাবিলিটির মানটা খুবই কম হবে। যেমন আমি একটা পেজ টাইপিং করতেছি, একটা পেজে টাইপিং মধ্যে 100টা ওয়ার্ড আমি টাইপিং করেছি, এখন 100টা ওয়ার্ডের মধ্যে যদি 5টা ওয়ার্ড আমার ডিফেক্টিভ ভুল মানে মিস্টেক করি, তাহলে কি রেশিওটা কত হবে? 100 এর মধ্যে 5, তার মানে প্রবাবিলিটি অফ মিস্টেকের পরিমাণটা খুবই কম। কথা বুঝে গেছে? অর্থাৎ যেখানে যেমন আজকে সারাদিনে ধরেন আমাদের আকাশে 100টা কি বলে বিমান চলাচল করেছে, সৈয়দপুর টু ঢাকা বা ঢাকা টু আদার্স বিভিন্ন জায়গায় সারা দেশে 100টা বিমান কি করছে ওঠানামা করেছে। এখন 100টা বিমান ওঠানামা করার ক্ষেত্রে
কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু খুবই কম, হয়তো হতেও পারে, একটা হতে পারে, আবার নাও হতে পারে। তার মানে কি এটার সংখ্যাটা প্রবর্তীর মানটা খুবই কম। আবার ধরো হাজি জলের সামনে দিয়ে তুমি 2 ঘন্টা অবজার্ভ করলে, 2 ঘন্টায় কতগুলো হবে? ধরো 2 ঘন্টায় 200 গাড়ি এখান থেকে পাস করেছে। 200 গাড়ি পাস করার ক্ষেত্রে আসলে কতটা অ্যাক্সিডেন্ট করেছে। এখন যদি 2টা অ্যাক্সিডেন্ট করে থাকে তার মানে কি 200 গাড়ির এগেইনস্টে মাত্র 2টা অ্যাক্সিডেন্ট করেছে। তার মানে সংখ্যা অনেক বেশি, বাট ঘটনার সংখ্যাটা তার তুলনায় খুবই কম। এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে পয়সন ভেরিয়েবল। অর্থাৎ এই সিচুয়েশনে আমরা পয়সনের ডিস্ট্রিবিউশনকে অ্যাপ্লাই করি। আমি আবারও বলছি যে এখানে সুন্দর বলা আছে the number of field mice per acre, একরে কতটা মাইস আছে। তার মানে এক একরে মাইসের সংখ্যা খুবই কম থাকে সাধারণত। সেক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি, বাইনারি পয়সন ডিস্ট্রিবিউশন বলছে the number of bacteria in a given culture, একটা কালচারে নাম্বার অফ ব্যাকটেরিয়ার সংখ্যা কত। তো এগুলো সাধারণত স্পেসিফিক একটা জিনিস যেটা খুবই রেয়ার ঘটনা, যে ঘটনাটা খুব রেয়ার, এই সেই পয়সন ডিস্ট্রিবিউশন। তারপরে পয়সন প্রপার্টিস অফ পয়সন ডিস্ট্রিবিউশন, এখানে এই যে কথাগুলো বলছি ওইগুলোর ডিটেইলস বলা আছে, সেগুলোকে এর প্রপার্টিস বলা হবে। তারপর পয়সন সরি প্রপার্টিস বলবো না তো, সরি এটা বলবো না, প্রপার্টিস অফ পয়সন প্রসেস। পয়সন প্রসেসের প্রপার্টিস হচ্ছে এটা, ঠিক আছে। আর পয়সন ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম যে p of x is equal to e to the power minus lambda lambda to the power x divided by factorial x। এখানে x এর ভ্যালু 0 1 to up to infinity। খেয়াল করে দেখো এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু 0 1 to up to n ছিল, 0 1 2 up to n ছিল, বাট পয়সনের ক্ষেত্রে কিন্তু ইনফিনিটি। দুইটার রেঞ্জ কিন্তু ভিন্ন, এটা ফর বাইনোমিয়াল আর এটা হচ্ছে পয়সন। জাস্ট এখানে হচ্ছে n আর এখানে ইনফিনিটি, এই দুইটা জায়গায় হলো রেঞ্জের তফাৎ। আর ডিস্ট্রিবিউশনটা এরকম মোরওয়ার্ডি ম্যাচিং, where lambda is the average number of outcomes per unit time। এখানে ল্যামডাটা হচ্ছে মিন, এভারেজ নাম্বার, ডিসটেন্স, এরিয়া, ভলিউম এন্ড এটসেট্রা, বিভিন্ন জিনিসই হতে পারে যেটাকে আমরা ল্যামডা এভারেজ হিসেবে ঠিক করব। আর ইর মান আমাদের জানা 2.7182, এটা মুখস্থ করা লাগবে না, ক্যালকুলেটরে এক্সেপশন ইর মান চাপলেই পাওয়া যায়। তো ইর মানটা আমাদের জানা। রিমার্ক ইট ইজ অ্যাপ্লাইড সাম অফ px is equal to 1, এটাও প্রমাণ করা যায়। এই যে সাম অফ প্রপার্টিস অফ পয়সন ডিস্ট্রিবিউশন, আগেরটা হচ্ছে পয়সন প্রসেসের প্রপার্টিস আর এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের প্রপার্টিস। ডিস্ট্রিবিউশনের প্রপার্টিস হচ্ছে the Poisson distribution is discrete distribution with parameter lambda। এখানে প্যারামিটার কিন্তু একটা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো দুইটা n and p, আর পয়সন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে একটা। টোটাল প্রবাবিলিটি অফ দ্য ডিস্ট্রিবিউশন উইল বি ইউনিটি। আগেরটার ক্ষেত্রে সাম অফ px is equal to 1, এটার ক্ষেত্রে সাম অফ px is equal to 1। আগেরটা ছিল x is equal to 0 to n, এখানে x is equal to 0 to n। The mean and variance of Poisson distribution is equal, that is the lambda। আগেরটার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার মিন ছিল np আর ভেরিয়েন্স ছিল হচ্ছে npq, আর এইটার হচ্ছে একটাই, এর মিনও যা ভেরিয়েন্সও তাই। The skewness and kurtosis of the Poisson distribution, beta 1 is 1 by lambda, beta 2 is equal to 3 plus 1 by lambda, this is the skewness। And as a lambda tends to infinity, so beta 1 tends to 0 and beta 2 tends to 3। অর্থাৎ ল্যামডার মান যদি খুব বেশি বড় হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা নরমালে চলে যাবে। So mean of the distribution, variance of the distribution similarly এখানে শো আপ করা আছে কিভাবে মিন এর মান ল্যামডা হয়, এবং এখানে অলসো ভেরিয়েন্সটা বের করে দেওয়া আছে কিভাবে ভেরিয়েন্সের মান ল্যামডা হয়। এখানে একটা एग्जांपल, তাহলে আরেকটু বলতে, in a population of mice 2% have cancer। একটা মাইসের পপুলেশন আছে যেখানে 2% কি আছে, ক্যান্সার আছে। In a sample of 100 mice, what is the probability that more than one mice has cancer? তার মানে কি এখানে n এর মান কিন্তু 100 আর p এর মান কিন্তু 2%। তাহলে 2% না, 100 এবং 2%, আমরা বলছি কি n is less than 30 is, that means হচ্ছে স্মল ভ্যালু, এন্ড এখানে n এর মান কিন্তু 100, সো এটা n এর মান অনেক বড়। এখানে কিন্তু ক্যান্সার আছে অথবা নাই, আউটকাম দুইটা। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এখানে আমি ইউজ করতে পারবো, বাট আমার প্রশ্ন আছে যে যদি
প্রবাবিলিটি অফ সাকসেসের মান খুব কম হয় এবং ট্রায়ালের মান বেশি হয়ে যায়, তাহলে আমরা বাইনোমিয়াল ইউজ না করে পয়সন ইউজ করব। সো এখানে আমরা পয়সন ইউজ করব। সো এর মান 100, p এর মান এত। সো এক্সপেকটেশন অফ x is equal to lambda is equal to np. সো দ্যাট ইজ দা ল্যামডা। ল্যামডা যেহেতু বলছে এভারেজ ভ্যালু, এই জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিনটাই হচ্ছে ল্যামডা। সো দ্যাট ইজ ল্যামডা is equal to, so probability of x is equal to this 0 and probability greater than 1 বলা আছে কি যে what is the probability that probability more than 1 mouse, more than 1 mouse হলে probability of x is greater than 1। greater than 1 বলতে কি 1 2 3 4 up to 100 পর্যন্ত। এবার up to 100 পর্যন্ত যোগ করে বের করা আমাদের জন্য খুবই কঠিন কাজ। এক্ষেত্রে আমরা কি করতে, গ্রেটার দেন থাকলে সাধারণত যেহেতু আমরা জানি প্রবাবিলিটির মানটা হচ্ছে কি বলে 1, তো এই গ্রেটার দেন থাকলে আমরা এরকম 1 মাইনাস প্রবাবিলিটি অফ লেস দেন ইকুয়ালস টু 1 বের করব। গ্রেটার দেন মানে লেস দেন ইকুয়ালস টু 1, লেস দেন ইকুয়ালস টু 1 বলতে লেস দেন ইকুয়ালস টু 1 বলতে 0 আর 1টা যোগ করব। মাইনাস 1 থেকে 0 y is equal to 0 আর y সরি y এখানে একটু হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা কিন্তু x হবে, x হবে। আমি x ধরেছি এই জায়গায়, না কোথাও আমি ধরি নাই, এখানে x কেটে ফেলতে, এই কারণে এখানে x ধরবো, আপনারা এটা x ধরে নিন, ঠিক আছে। তো 1 মাইনাস y x is equal to 0 মাইনাস y x is equal to 1 সে বিয়োগ করলে আমাদের প্রবাবিলিটির মানটা বের হবে। তো দিস ইজ দ্য প্রবাবিলিটি। একবার x এর মান 0 বসাবো এই ফর্মুলায়, একবার x এর মান 0 বসাবো, আবার x এর মান 2 বসাবো, এই দুটো যোগ করলেই আমার কি হবে, এই প্রবাবিলিটি অফ x is greater than 1 থেকে বাদ দেব। সিমিলারলি এখানে আরেকটা एग्जांपल আছে, সেটাও একটু দেখে নিন, সেটা দেখলে বোঝা যাবে। পরে আরেকটা एग्जांपल আছে, সেটাও একই রকম বোঝা যাবে, এবং এখানে আরেকটা एग्जांपल করে দেওয়া আছে, সেটাও বোঝা যাবে। সো দ্যাটস ইট। এই প্রবলেমগুলো দেখলে আমার মনে হয় এটা আর কোনো সমস্যা। তো নেক্সট দিনে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন দেখব। এক্ষেত্রে কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার বলো। স্যার আমাদের এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর পয়সনের ডিস্ট্রিবিউশনের মধ্যে ইম্পর্টেন্ট স্যার বাইনোমিয়াল আর পয়সন, পয়জন না পয়সন, দুজন কথা বলো। কি জানি জিজ্ঞাসা করছে, বলো আরেকবার বলো। স্যার এই টপিকটার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় আছে বলছেন? ইম্পর্টেন্ট দুইটাই, বাইনোমিয়াল ইম্পর্টেন্ট, পয়সন ইম্পর্টেন্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট স্যার মানে প্রপার্টি, তার মধ্যে আর এর মধ্যে আর বলতে পারবো না, কারণ কোশ্চেন হলে দুটার থেকেই হবে, বাইনোমিয়াল থেকে হতে পারে, পয়সন থেকে হতে পারে। কোশ্চেনের নমুনাগুলো বলে দিয়েছি যে সাধারণত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি জিনিস, বাইনোমিয়ালের অ্যাজাম্পশন গুলো কি, প্রপার্টিজ গুলো কি, সাথে প্রবলেম একটা থাকবে। সিমিলারলি পয়সনের ডেফিনেশনটা কি বা ডিস্ট্রিবিউশনটা কি জিনিস, তারপরে পয়সন প্রসেসের প্রপার্টিজ কি, পয়সনের ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ কি, আর পয়সনের সাথে एग्जांपल। দ্যাট মিন্স এখানে 3টা 4টা করে ঘটনা, এর মধ্যে বাদ দেওয়ার কিছু নাই, এর মধ্যে থেকেই প্রশ্ন হবে। তারপর হ্যালো আর কোনো কোশ্চেন? স্যার এর আগে একটা ম্যাথ ছিল যে সাইট্রাস অরস্যাট, ওই ম্যাথটা তার একটু বুঝাইলে ভালো হয়। এই ম্যাথটা কি অর্চার্ডের, এই সাইট্রাস অর্চার্ডটা রেসপন্স এই ম্যাথটা। আচ্ছা আমি এই ম্যাথটা একটু দেখানোর চেষ্টা করি। স্যার এটাই
এখানে বলা আছে যে 15টা ট্রির মধ্যে সরি 15 ট্রি আউট অফ 100 ট্রি। 100টার মধ্যে কয়টা হবে? 15টা পার্টিকুলার একটা ডিজিজে আক্রান্ত হবে, যেখানে পার্টিকুলার ডিজিজে আক্রান্ত হওয়ার পসিবিলিটি দেওয়া আছে হচ্ছে 10%। তাহলে আমাকে এখানে 10%টা যদি বলেন ডিজিজে আক্রান্ত হওয়া, ঘটনাকে বলছে ডিজিজে আক্রান্ত হওয়া, যে ডিজিজে আক্রান্ত হওয়া দিস ইজ আওয়ার প্রবাবিলিটি অফ সাকসেস, দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস, ঠিক আছে, প্রবাবিলিটি অফ সাকসেস। তাহলে আমাকে বলছে কি হচ্ছে অ্যাট লিস্ট 15, at least exactly বলছে কি এক্স্যাক্টলি 15 ট্রি কি হবে ডিজিজে আক্রান্ত হবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স, আমি যদি ডিজিজে আক্রান্ত হওয়ার ভেরিয়েবলটাকে এক্স দিয়ে ডিফাইন করি, এক্স ইজ ইকুয়াল টু 15, এই মানটা হবে এক্স ইজ ইকুয়াল টু 15 এর মান। এখন প্রথমে শর্ত আগে দেখেন, আমি আগে কিছু শর্ত আগে আলোচনা করি। প্রথম শর্ত বলা আছে কি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা এখানে ইউজ করব কি না। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব, প্রথমে দেখব যে ডিজিজে আক্রান্ত হবে কি হবে না। তার আউটকাম কয়টা? দুইটা। আউটকাম হচ্ছে দুইটা, হয় আক্রান্ত হবে না হয় হবে না। এবং এখানে নাম্বার অফ ট্রায়াল, দ্যাট ইজ কি ট্রির সংখ্যা 100টা, এটা কি দেওয়া আছে 100টা বলা আছে ফিক্সড, নাম্বার অফ ট্রায়ালটা ফিক্সড। এখন একটা ট্রির সাথে আরেকটা ট্রি এফেক্টেড হবে, এটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? একটা ট্রি আক্রান্ত হয়েছে থেকে আরেকটা হবে এরকম কিন্তু ঘটনা নয়, যেখানে এটা ইন্ডিপেন্ডেন্ট। সবগুলো অ্যাজাম্পশন যেটা দেখতেছি এটা হচ্ছে একটা বাইনোমিয়াল প্রসেসে করতেছি। তো বাইনোমিয়াল প্রসেসে করতে গেলে এখানে একটা শর্ত হতে পারে যে স্যার এই নাম্বার অফ রিপিটেটের সংখ্যা, ট্রায়াল সংখ্যা 100, দ্যাট ইজ মোর দ্যান 30, রাইট? মোর দ্যান 30, তো মোর দ্যান যখন 30, দ্যাট মিন্স এখানে আমরা এখানে প্রবাবিলিটি অফ কি সাকসেস, এটা কিন্তু খুব বেশি ছোট নয়, 10% ছোট, কিন্তু খুব বেশি ছোট নয়। বলা আছে যে খুব বেশি ছোট হবে, যদি 1% 2% হতো তাহলে আমরা এখানে পয়সনটা ইউজ করব। পয়সন যেহেতু 10% মোটামুটি একটু বড় আছে, যে কারণে সেখানে আমরা এখানে বাইনোমিয়াল ইউজ করব। তো বাইনোমিয়াল ইউজ করলে কি হবে যে x এর মান এক্স্যাক্টলি কি বের করতে হবে, 15 এর জন্য। যদি পয়সা ইউজ করি তাহলে কি ভুল হবে? না, পয়সা ইউজ করলে ভুল হবে না, কিন্তু রেজাল্টের একটু ডিফারেন্স আসবে, একটু ডিফারেন্স। তবে পয়সা ইউজ করলেও ভুল যাবে, সেন্স চিন্তা করলে দুটোই সেম আছে, কারণ এর মান বড়, প্রবাবিলিটির মান কম। 100-এর মধ্যে 10টা আক্রান্ত, প্রবাবিলিটি কিন্তু 10%, একেবারে খুব বেশি বড় না, আবার খুব যে ছোট তাও না। যে কারণে আমরা এখানে পয়সন ইউজ করতে পারি, বাইনোমিয়াল ইউজ করতে পারি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখানে যেহেতু এন এর প্রবাবিলিটি অফ কি বলে ডিজিজ হওয়ার সম্ভাবনাটা 10%, একটু বড়ই মনে হচ্ছে, সেক্ষেত্রে আমার কি বলে বাইনোমিয়াল ইউজ করাটাই উচিত হবে। কারণ 100টার মধ্যে 10টা আক্রান্ত হওয়া কম কিন্তু না, এই সেন্সে আমি এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে পারি। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে হলে এখানে তারপরে হচ্ছে 0.1 টু দি পাওয়ার 50 আর 0.9 টু দি পাওয়ার 100 মাইনাস, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম? আর কারো কোনো কোশ্চেন?
স্যার বলেন। স্যার পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সরি স্যার পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের মধ্যে যে বেসিক একটু ডিফারেন্সটা যদি স্যার একটু ক্লিয়ার করে দিতেন। পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর পয়সন ডিস্ট্রিবিউশন পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর পয়সন ডিস্ট্রিবিউশন তো একই জিনিস। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতেই তো ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই তো। বলা আছে পয়সন প্রসেস আর একটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। প্রসেসটা হচ্ছে কি, যে প্রসেস থেকেই কি আসতেছে, পয়সন এক্সপেরিমেন্ট পয়সন প্রসেস। একটা আমরা যে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, তারপর হচ্ছে বাইনোমিয়াল বাইনারি প্রসেস, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই যে ধারার মাধ্যমে যে সিস্টেমে ডিস্ট্রিবিউশনটাতে কনভার্ট হচ্ছে সেটাকে বলতেছে হচ্ছে প্রসেস। এখানে প্রসেসটা ওইভাবে বলছে the number of outcomes occurring in one time interval or specified region is independent of the number that occurs in any other disjoint time interval region space. In this way we say that Poisson process has no memory. The probability that single outcome will occur during a very short time interval or in a small region is proportional to the length of time interval or size of the region does not depend on the number of outcomes occurring outside the interval region. That means এই যে মানে এই যে কন্ডিশন গুলো, শর্তগুলো, এই শর্তগুলো এগুলো না থাকলে এই কোন একটা ডিস্ট্রিবিউশনকে আমি কি করতে পারবো না, পয়সন ডিস্ট্রিবিউশন হিসেবে ট্রিট করতে পারবো। এই জিনিসগুলো, এই তিনটা জিনিসগুলো থাকতে হবে। ওখানে যেমন অ্যাজাম্পশন ছিল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যেমন অ্যাজাম্পশন ছিল কি, যে সাধারণত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হতে গেলে এইরকম কতগুলো রুলস থাকতে হবে, তাহলে সেটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সিমিলারলি এখানে পয়সন হতে গেলে এই জিনিসগুলোর সাথে মিল থাকতে হবে। এই যে বলছিলাম যে আমি কিন্তু একটা কথা বলছিলাম যে রেয়ার ঘটনা জিনিসটা অনেক বড় কিন্তু প্রবাবিলিটির সংখ্যাটা খুবই কম। সেকেন্ডটা কিন্তু এটাই বলছে যে probability that single outcome will occur during a very short time interval in a small region is proportional to the length of the time interval or the size of the region and does not depend on the number of outcomes occurring outside this time interval or region. অন্য কোন রিজনের উপরে যে আমি যে শর্ট টাইমটা ধরবো সেই শর্ট টাইমের এগেইনস্টে অন্য কোন টাইম বা কি বলে এর ক্ষেত্রে কি হবে, ডিপেন্ড হবে, ওটার সাথে কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ঘটনার সাথে এটা একটা রিলেটেড। আরেকটু ডিটেইলস যদি জানতে চাও কি বলে পয়সন প্রসেস সম্পর্কে, সেক্ষেত্রে গুগলে সার্চ দিলে আরো ডিটেইলস পাওয়া যাবে। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? না থাকলে ক্লোজ।